হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আমরা ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমি, তাছাড়া টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ত্রিপুরার, যেমন ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ট্রাইবাল ওয়েলফেয়ার, সবগুলোর জন্য একটা কম্বাইন্ড ক্লাসের সিরিজের ক্লাস নাম্বার 2 আমরা নিয়ে এসেছি, যেখানে আমরা ইন্ডিয়ান পলিটি কিন্তু সবচাইতে প্রথমে কভার করছি, কারণ সবচাইতে ওয়ান অফ দ্য মেজর সেকশনস হচ্ছে ইন্ডিয়ান পলিটি। এর আগের ভিডিওতে আমরা কনস্টিটিউশনের স্টার্টিংটা পড়িয়েছিলাম, কনস্টিটিউশনের অ্যাসেম্বলি, বিভিন্ন যেই কনস্টিটিউশন যে অ্যাসেম্বলি ছিল ওটা রিলেটেড কি কি কোশ্চেন্স আসতে পারে ওটাও আমরা দেখেছি। ওই ক্লাসটা তোমরা দেখে নিও। এটা হচ্ছে পার্ট নাম্বার 2 বা ক্লাস নাম্বার 2, যেখানে আমরা ইম্পর্টেন্ট শিডিউলস and parts of constitution, তাছাড়া দু তিনটে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টু ইন্ডিয়ান পলিটি 2024 এগুলো আমরা সাইড বাই সাইড কিন্তু দেখবো। ঠিক আছে, কনস্টিটিউশন অনেক লম্বা একটা টপিক, তার জন্য প্রচুর কোশ্চেন্সও আসে। ঠিক আছে, সো এটা আমরা 3-4টে ভিডিওতে কমপ্লিট কনস্টিটিউশন পার্টটা শেষ করব, কিন্তু আমরা শুধু ওই জায়গাগুলো পড়বো যেগুলো পরীক্ষাতে তোমাদের জিজ্ঞেস করবে। ঠিক আছে, সো ভালো করে পড়বে। আর মনে রাখবে, টিপিএসসির সমস্ত পরীক্ষা, হাইকোর্টের পরীক্ষা বা ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে যা যা রিক্রুটমেন্ট হয়, ইভেন কি এসএসসি, এমটিএস, সিজিএল যেগুলোর অ্যাপ্লিকেশন চলছে, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি যেগুলো আগামী দিনে বেরোবে, টিআরএলএম, সফেদ, সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু ইন্ডিয়ান পলিটি কিন্তু ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। তো সবাই ফলো করবে, ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার সুযোগ করে দেবে। ঠিক আছে, সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন রেগুলার, সরকারি, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল চাকরি, রেগুলার জেনুইন আপডেটস বা ইনফরমেশন লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রসেস সংক্রান্ত আপডেটস বা ইম্পর্টেন্ট লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি এন্ড উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, যেটা আগামীকালকে পরীক্ষা, তারপর ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, ডেন্টাল কলেজ। ঠিক আছে, তাছাড়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি, নবোদয়া বিদ্যালয় সমিতি, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ কভার করা নোটস। ঠিক আছে, এই নোটসগুলো পড়লে তোমাদের অবশ্যই পরীক্ষাতে কমন পড়বে আর অনেক অনেক হেল্প হবে। ঠিক আছে, সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে, কল আছে। ইন আইদার অফ দ্য ওয়েজ ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস ফর গেটিং দ্য প্রিমিয়াম কোয়ালিটি নোটস অফ স্টাডি এন্ড উইন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, আর আমরা যেগুলো যেগুলো বলবো শুনে শুনে লিখবে। এখানে লেখা আছে কম, কিন্তু আমরা এক্সপ্লেন করব অনেক বেশি। ঠিক আছে, আর মনে রাখবে আমরা কিন্তু সবসময় ডিটেলসে সমস্ত টপিক পড়বো। টপিকগুলো ডিটেলসে পড়া শেষ হয়ে গেলে তারপর আমরা এমসিকিউ আমরা পড়বো। শুধু এমসিকিউ আকারে আমরা সিলেবাস শেষ করব না, কারণ এখন কম্পিটিশন অনেক বেশি, যে কোনো খান থেকে কোশ্চেন আসতে পারে। সো তোমাদের বেসিক কিন্তু প্রত্যেকটা টপিকের ক্লিয়ার হয়ে থাকা কিন্তু, বা বেসিক ক্লিয়ার করে রাখা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, সো আমরা গত দিনের লাস্ট ভিডিওর পর থেকে আমরা এই ভিডিওটা শুরু করছি। এখানে আমরা দেখবো কি ভেরিয়াস ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। শুধু ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবো যেগুলো পরীক্ষাতে কোশ্চেন জিজ্ঞেস করে, বাস সোজা কথা। এক্সট্রা আমরা কিছু দেখবো না, কারণ আমরা আমরা জব এক্সপিরিয়েন্স। সো আমরা প্রিপারেশনটাকে স্মার্ট ওয়েতে করব, যাতে সবকিছু যাতে আমাদের পড়তে না হয়, শুধু ওই জায়গাগুলো পড়বো যেগুলো আমাদের এক্সামে রিপিটেডলি জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, সো তোমরা কিন্তু ভালো করে পড়বে। প্রথম আমরা যেটা পড়বো, এটা আমরা জানি, গতকালকেও বলেছি বা গত দিনের ভিডিওতেও বলেছি, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান হচ্ছে সবচাইতে বড় লিখিত সংবিধান পৃথিবীর। ঠিক আছে, সবচাইতে লেংদিয়েস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, কেন? কারণ এটার মধ্যে টোটাল আছে 448টা আর্টিকেল। ঠিক আছে, 25টা পার্ট আর 12টা আছে শিডিউল। ঠিক আছে,
কি বলেছি 448 আর্টিকেলস, 25 পার্টস, 12 শিডিউলস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে কনস্টিটিউশনটাকে কিন্তু সংশোধন করা যায় বা অ্যামেন্ডমেন্ট করা যায়। ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট বা সংশোধন কনস্টিটিউশনে কেন করা হয়? যাতে করে কনস্টিটিউশনটাকে যাতে মানে কি বলবো, মানে যাতে অ্যাক্টিভ রাখা যায়, কারণ দুনিয়া চেঞ্জ হচ্ছে। সো অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনেক কিছু মানে কি বলবো, মানে যে চেঞ্জিং সার্কামস্টেন্সেস আছে ওটার সাথে অ্যাডাপ্ট করিয়ে কনস্টিটিউশনে কিছু জিনিস এন্ট্রি করতে হয়, কিছু জিনিস ডিলিট করতে হয়। ঠিক আছে, তার জন্য একটা রিজিড প্রসিজার ফলো করতে হয়। এমনি চাইলেই কিন্তু কনস্টিটিউশনটাকে অ্যামেন্ডমেন্ট করে কোনো কিছু ইন্ট্রোডিউস করা যাবে না। ঠিক আছে, সেন্টার প্লাস স্টেট বোথ হ্যাভ টু এগ্রি। আর প্রত্যেকটা যে জিনিসটা অ্যামেন্ডমেন্ট করবে সবগুলোকে পার্লামেন্টে কিন্তু পাস করতে হয় বাই মেজরিটি। অ্যামেন্ডমেন্টেরও প্রসিজার আছে। ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট তো এমনি হয় না, তার জন্যই কিন্তু যেহেতু ইন্ডিয়ান কনস্টিটিউশনটা এত সহজে সংশোধন হয় না, সংশোধনের প্রসিজারটা অনেকটা লম্বা বা রিজিড, খুব শক্ত। ঠিক আছে, তার জন্য আমরা কি বলি, পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল। ঠিক আছে, পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল কনস্টিটিউশন কিন্তু ইন্ডিয়ার কনস্টিটিউশন, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এটার ব্যাপারে আমরা আসছি। আবার কনস্টিটিউশনটাকে আমরা আরেকটা জিনিস বলি, একটা বলি ফেডারেল। ঠিক আছে, ফেডারেল কনস্টিটিউশন, আরেকটা বলি ইউনিটারি কনস্টিটিউশন। ফেডারেল মানে কি? ফেডারেল কথাটার অর্থ হচ্ছে যে মানে এই দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফেডারেল আর একটা হচ্ছে ইউনিটারি। ফেডারেলে বেসিক্যালি কি থাকে, যে ক্ষমতাটা সেন্টার আর স্টেটের মধ্যে ডিভাইড থাকে ইকুয়ালি। ঠিক আছে, এই ফেডারেল গভর্নমেন্ট হচ্ছে সেই ধরনের গভর্নমেন্ট, মনে রাখবে ফেডারেল স্ট্রাকচার কিন্তু ইউএসএ তে কিন্তু মানা হয়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। ঠিক আছে, ফেডারেল স্ট্রাকচারে কি হয়, অনেকগুলো স্টেট মিলে ইউনিটি করে কিন্তু এক জায়গায় থাকে, সেন্টার কন্ট্রোল করে। কিন্তু এই স্টেটের প্রত্যেকটা যে ইন্টারনাল অ্যাফেয়ার্স থাকে ওইগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, নিজেদের ইন্টারনাল অ্যাফেয়ার্স গুলো ওনারা মানে মেনটেন করেন। এটার নামই হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। এইরকমই লেখা আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ঠিক আছে, আর মনে রাখবে তোমাদের ইউনিটারি স্ট্রাকচার আরেকটা যেটা আছে, এটার মধ্যে যেমন স্ট্রং সেন্টার, মানে সেন্টারের অনেক পাওয়ার, এটাও আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। সিঙ্গেল সিটিজেনশিপের কথা মেনশন আছে, ইমার্জেন্সি প্রভিশনস লেখা আছে, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারির কথাও কিন্তু মেনশন করা আছে। ঠিক আছে, মনে রাখবে এই যে যা যা মানে তোমাদের সেন্টার প্লাস স্টেটের পাওয়ারগুলো তোমরা দেখো সবগুলো কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়াই কিন্তু বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে কিন্তু পাওয়ারগুলো কিন্তু সেন্টার বা স্টেটকে কিন্তু দেয়। কোনো কিছু নতুন কোনো আইন পাস করতে গেলে বোথ সেন্টার অ্যান্ড স্টেট হ্যাভ টু এগ্রি, শুধু সেন্টার বা শুধু স্টেট এগ্রি করলে কিন্তু হবে না। ঠিক আছে, আর এই যে কনস্টিটিউশন সংশোধন করার, ঠিক আছে, টোটাল প্রসিজারটাই ইনিশিয়েট করা হয়েছে যাতে কনস্টিটিউশনের মানে একটা জিনিস মনে রাখবে, সংশোধন কিন্তু করা যাবে কিন্তু পার্লামেন্ট সেই সমস্ত জায়গাগুলোকে কনস্টিটিউশনের সংশোধন করতে পারবে না, সেই সমস্ত প্রভিশনস গুলোকে বাদ দিতে পারবে না যেগুলো নাকি কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারটাকে পাল্টে দেয়। বুঝতে পেরেছো? এই অ্যামেন্ডমেন্ট করার টোটাল দুটো প্রসিজার আছে, মনে রাখবে। আর্টিকেল নাম্বার 368 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্ট 20 অফ দ্য আর্টিকেল নাম্বার 368 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কনস্টিটিউশনটাকে সংবিধানটাকে সংশোধন করার যে প্রভিশনস গুলো আর্টিকেল নাম্বার 368 কিন্তু লেখা আছে। ঠিক আছে, এইবার সংশোধন করার দুটো তোমাদের রুলস আছে, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি। কি বলেছি? স্পেশাল মেজরিটি তোমরা লিখে রাখো খাতায়। স্পেশাল মেজরিটিতে কি লাগবে? অ্যাটলিস্ট 50% অফ দ্য টোটাল মেম্বার্স অফ দ্য হাউস, মানে রাজ্যসভা প্লাস লোকসভাতে যতজন মেম্বার্স আছে ওনাদের 50% অফ দ্য টোটাল মেম্বার্সকে এগ্রি করতে হবে পার্টিকুলার সংশোধনটা পাস করার জন্য, ওদের রাজি হতে হবে। ঠিক আছে, বা ভোটিং করতে হবে এটার ফেভারে। প্লাস 2/3 মানে 3/2 টোটাল মেম্বার যারা প্রেজেন্ট আছে প্লাস যারা ভোটিং করছে ওদেরও এগ্রি করতে হবে। এই দুটো কেস যখন ফুলফিল হবে, তখন যদি ফুলফিল হওয়ার পর কোনো সংশোধন হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ওটাকে বলা হবে অ্যামেন্ডমেন্ট বাই স্পেশাল মেজরিটি। এটা হচ্ছে টাইপ এ। ঠিক আছে, আরেকভাবে সংশোধন করা যায়, ওটা হচ্ছে সিম্পল মেজরিটি।
কি বলেছি, সিম্পল মেজরিটি। এখানে কি হতে হবে, জাস্ট একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই হতে হবে, এই যে 50% ক্রাইটেরিয়াটা। more than 50% of the members who are present and who are voting, they have to support, they have to show their support through voting in favor of that amendment, তাহলে কিন্তু মানে এই অ্যামেন্ডমেন্টটা অ্যাকসেপ্ট করা হবে বাই সিম্পল মেজরিটি। এখানে একটা তোমাদের স্পেশাল কেসও আছে, স্পেশাল কেসেও কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট করা যায়, কিন্তু স্পেশাল কেসটা শুধু কোন সময় এটা কাজে লাগে, স্পেশাল কেসটা শুধুমাত্র কাজে লাগে কখন, যখন ফেডারেল স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের ওপরে, কনস্টিটিউশনের যে ফেডারেল স্ট্রাকচারটা আছে ওটাকে যদি কোনো কারেকশন করাতে হয়, ওটার উপরে যদি কোনো মানে কি বলবো কোনো কিছু অ্যাড করাতে হয় বা ওটার থেকে কোনো কিছু যদি ওটাকে যদি কোনো মডিফাই করাতে হয়, তাহলে কিন্তু স্পেশাল প্রভিশনে কিন্তু অ্যামেন্ডমেন্টটা কিন্তু পসিবল। ঠিক আছে, এই ফেডারেল স্ট্রাকচার যদি চেঞ্জ করার জন্য কোনো যদি অ্যামেন্ডমেন্ট পাস করানো হয়, তাহলে এটা একটু কমপ্লিকেটেড প্রসিজার। প্রথম হচ্ছে স্পেশাল মেজরিটি লাগবে, মোর দেন 50% অ্যাটলিস্ট রাজ্যসভা প্লাস লোকসভার যতজন মেম্বার্স অফ দ্য হাউস আছেন ওনাদের সাপোর্ট করতে হবে, প্লাস 2/3 সাপোর্ট করতে হবে। এছাড়া স্টেট যেগুলো আছে, যে রাজ্যগুলো আছে ওদের কনসেন্ট লাগবে, ওদেরও এগ্রি করার প্রুফ লাগবে। কি করে রাজ্য কি করে এগ্রি করবে, ওনাদের অ্যাসেম্বলিতে এটা পাস করাবে, তার মানে কিন্তু রাজ্য এগ্রি হয়ে গেল। ঠিক আছে, স্পেশাল মেজরিটি অ্যাচিভ হয়ে গেলেও এই স্পেশাল কেসে যে অ্যামেন্ডমেন্টটা স্পেশাল মেজরিটি অ্যাচিভ হয়ে গেল, ওটার কোনো টাইম লিমিট নেই যে স্টেটের কত সময়ের মধ্যে এটার ফরে কনসেন্ট দিতে হবে বা স্টেটের মানে জানাতে হবে যে এটার জন্য ওনারা রাজি কি রাজি না, এটার কোনো টাইম লিমিট নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে স্পেশাল কেস ইন হুইচ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান বি অ্যামেন্ডেড। বুঝতে পেরেছো? এই তিনটে ওয়ে, অ্যাকচুয়ালি দুটো ওয়ে, আর 3 নাম্বারটা হচ্ছে স্পেশাল ওয়ে। ঠিক আছে, আর মনে রাখবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে আমরা কি বলি, রিজিড বলি। ঠিক আছে, রিজিড কেন বলি, রিজিড মানে হচ্ছে শক্ত, RIGID। রিজিড বলি কেন, কারণ কনস্টিটিউশনটাকে কিন্তু সেন্টার বা স্টেট গভর্নমেন্ট উইদাউট কনসাল্টিং ইচ আদার কিন্তু চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করার প্রসিজারটা অনেক লম্বা। ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট প্রসিজারটা অনেক রিজিড বা অনেক টাইট, অনেক স্ট্রং। অ্যামেন্ডমেন্ট সেন্টার প্লাস স্টেটের জয়েন্ট অ্যাকশনে পার্লামেন্টে পাস করালেই, হাউসগুলোর এগ্রিমেন্টেই কিন্তু এগ্রি করলেই কিন্তু সংশোধন পসিবল হয়। তার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে কিন্তু কি বলা হয়, পার্টলি ফ্লেক্সিবল প্লাস পার্টলি রিজিড, কিছুটা ফ্লেক্সিবল কিছুটা রিজিড কিন্তু বলা হয়। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে আরেকটা জিনিস মেনশন আছে, ওটা হচ্ছে কি DPSP, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 36 to 51 এর মধ্যে ডিপিএসপির যে ফ্রেমওয়ার্কের রুলসগুলো এগুলো লেখা আছে। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি মানে কি, এটা বেসিক্যালি একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে বা সেট অফ রুলস একটা প্রোভাইড করে, যেটার মধ্যে মানে যেটার আন্ডারে এসে ওই রকম কিছু পলিসি বা আইন বানানো হয় যেগুলো সোশিয়াল সিকিউরিটিকে বজায় রাখতে হেল্প করে। সোশিয়াল সিকিউরিটি বা সোশিয়াল জাস্টিসকে মানে সোশিয়াল জাস্টিস কি বলবো মানে আনতে এগুলো সাহায্য করে, ওই রকম একটা এটা ফ্রেমওয়ার্ক। ফর এক্সাম্পল বলছি, তোমরা যদি দেখো আর্টিকেল নাম্বার 39, 39তম আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের বলে কি, যে সবার জন্য ইকুয়াল পে হতে হবে কাজে, সমান বেতন হতে হবে সবার কাজে। এটাই কিন্তু একটা সোশিয়াল জাস্টিস মেনটেন করার একটা এক্সাম্পল, যেটা নাকি আর্টিকেল নাম্বার 39 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বুঝতে পেরেছো আশা করি। এরপর তোমাদের আর কোনো ডাউট নেই এই টপিকটা নিয়ে। আর মনে রাখবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় পিপল অফ ইন্ডিয়া, কারণ প্রিএমবেলও কিন্তু শুরু হয় উই দ্য পিপল অফ ইন্ডিয়া দিয়ে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বেসিক্যালি ইন্ডিয়ার মধ্যে যদি অনেক পরীক্ষায় দেখবে এটা কোশ্চেন জিজ্ঞেস করে, হোয়াট টাইপ অফ গভর্নমেন্ট ইজ ইন ইন্ডিয়া, মনে রাখবে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম মানে প্রেসিডেন্ট যিনি, রাষ্ট্রপতি, উনি হচ্ছেন হেড অফ ইউনিয়ন। ঠিক আছে, আর চিফ মিনিস্টার স্টেটের, উনি হচ্ছেন হেড অফ স্টেট। ঠিক আছে, একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে কি হয়, বোথ ইন সেন্টার প্লাস স্টেটে কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে কেন, কারণ ইন্ডিয়াতে প্রেসিডেন্ট হচ্ছে পুরো ইউনিয়নের হেড আর চিফ মিনিস্টার হচ্ছে পুরো স্টেটের হেড, এমনই কিন্তু
মানা হয়। ঠিক আছে, এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে এটা। আর আরেকটা জিনিস হচ্ছে তোমাদের মনে রাখবে, পিপল অফ ইন্ডিয়া, আমরা কিন্তু আলটিমেট সোভারেইন, মানে যা কিছু বানানো হচ্ছে আমাদের জন্যই, আমরাই সবার ওপরে, এইরকম ভাবে কিন্তু প্রিএমবেলেও কিন্তু লেখা আছে। আর আমরা তোমাদের বললাম ফেডারেল প্লাস ইউনিটারি কনস্টিটিউশন কেন বলা হয়। ঠিক আছে, মনে রাখবে ইন্ডিয়া কিন্তু একটা সেকুলার স্টেট। সেকুলার হচ্ছে সমস্ত ধর্ম, সব ধর্মের ইকুয়াল ইম্পর্টেন্স এখানে কিন্তু দেওয়া হয়। এই ওয়ার্ডগুলো কিন্তু জিজ্ঞেস করে। আর মনে রাখবে ভোটিং এর ক্ষেত্রে, ইলেকশনের সময় যে ভোটিং হয়, ইন্ডিয়ার মধ্যে মানা হয় কি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে 18 থেকে 21 বছর। 18 থেকে এই যে 21, মানে কি বলছি, আগে ছিল তোমাদের 21 বছর থেকে ভোট দেওয়া যেত, এখন এটাকে করা হয়েছে কি 18 বছর। 18 বছরের ঊর্ধ্বে যারা আছে ওরা কিন্তু ভোট দিতে পারবে। ঠিক আছে, আর এই যে 21 থেকে যে 18 বছর করা হয়েছে, এটা করা হয়েছে ইন দ্য ইয়ার 1989। ঠিক আছে, 1989 সনে এটা করা হয়েছে। কততম সংশোধনে? 61st অ্যামেন্ডমেন্ট, যেটা করা হয়েছিল 1988, কার্যকরী করা হয়েছে ফ্রম 1989, যেখানে ভোটিং এর এজ কমিয়ে আনা হয়েছে 21 থেকে 18। এটাকেই বলা হয় ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে ইন্ডিয়াতে কিন্তু জুডিশিয়ারি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কিন্তু মানে সবচেয়ে বড় যেই জুডিশিয়াল বডি ওটা হচ্ছে সুপ্রিম কোর্ট, তারপর আসে হাই কোর্ট, তারপর আসে ডিস্ট্রিক্ট কোর্ট। সবচেয়ে বেশি হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যে অর্ডারগুলো দেবে সমস্ত স্টেটের হাই কোর্ট প্লাস লোয়ার কোর্টসগুলো কিন্তু মেনে কিন্তু চলতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস মনে রাখবে, আমেরিকা প্লাস অস্ট্রেলিয়া, আমেরিকা প্লাস অস্ট্রেলিয়াতে হচ্ছে ফেডারেল কনস্টিটিউশন, অনলি ফেডারেল। আর ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে ফেডারেল প্লাস ইউনিটারি। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, তোমরা নিশ্চয়ই শুনেছো ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। ইমার্জেন্সির সময় প্রেসিডেন্ট রুল কিন্তু ইম্পোজ করা হয়। মনে রাখবে ইমার্জেন্সি যখন ইন্ডিয়াতে ডিক্লেয়ার করা হয়, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন সেন্ট্রাল গভর্নমেন্টের সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার কিন্তু তখন থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন্ডিয়ার মধ্যে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কিন্তু আছে। আর ইন্ডিয়ার মানে মনে রাখবে ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে অনেক সময় কি বলা হয়, কোয়াসি ফেডারেল। কি বলা হয়? কোয়াসি ফেডারেল কনস্টিটিউশন। কোয়াসি ফেডারেল মানে কিছুটা, মানে কি বলবো, মানে পুরোপুরি ফেডারেল না, ফেডারেলও আছে প্লাস ইউনিটারি ফিচার্সও এটার মধ্যে আছে। মানে কোয়াসি ফেডারেল মানে সেন্টার কিন্তু সবগুলো স্টেটকে হোল্ড করে রেখেছে, আর সেন্টারে কিন্তু সবগুলো স্টেটকে একসাথে মিলেমিশে কাজ করতে কিন্তু সেন্টারে কিন্তু দেখভাল করছে সমস্ত স্টেটের। কোনো স্টেটের প্রবলেম হলে সেন্টারে কিন্তু হেল্প কিন্তু করে, এটা তোমাদের মনে রাখতে হবে। তো ইন্ডিয়ার কনস্টিটিউশন হচ্ছে ফেডারেল ইউনিটারি, তার জন্য এটাকে বলা হয় কোয়াসি ফেডারেল, আর পার্টলি ফ্লেক্সিবল পার্টলি রিজিড। আর ইন্ডিয়ার মধ্যে হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বুঝিয়ে দিয়েছি, কোয়াসি ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বুঝিয়ে দিয়েছি। এগুলো থেকে কিন্তু অনেক অনেক কোশ্চেন আসে, তোমরা লিখে রাখো খাতার মধ্যে, রিভিশন দিতে কিন্তু সুবিধা, তোমাদের অনেক অনেক সুবিধা হবে। ঠিক আছে, এইবার আমরা জেনে নেই নেক্সট আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, এটা হচ্ছে শিডিউলস এন্ড পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। শিডিউলস এন্ড পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মনে রাখবে এই সবগুলো আমাদের ইন্ডিয়ান পলিটির নোটসে কিন্তু আছে। তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 তোমরা এই নোটসগুলো নেওয়ার জন্য তোমরা ফোন করতে পারো, বা কোনো পরীক্ষার ফুল নোটস নিলে ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি এগুলো কিন্তু থাকেই। সো প্রথম আমরা দেখছি শিডিউলস। টোটাল শিডিউল আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে 12টা শিডিউল আছে, যেগুলোর ব্যাপারে কিন্তু প্রায়ই কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন কিন্তু আসে এই 12টা শিডিউল নিয়ে। সো এই 12টা শিডিউল মনে রাখার একটা ট্রিক আছে, ট্রিকটা হচ্ছে কি টিয়ার্স অফ ওল্ড পিএম। টিয়ার্স অফ ওল্ড পিএম মানে ওল্ড পিএম এর চোখের জল। এটা হচ্ছে এই ফ্রেজটা দিয়ে তোমরা শিডিউলস গুলোর কোনটার কি মিনিং বা কোনটার মধ্যে কি মেনশন করা আছে এগুলো তোমরা মনে রাখতে পারো। যেমন ফার্স্ট শিডিউল যেটা বলে স্টেট আর ইউনিয়ন টেরিটরি হবে ইন্ডিয়াতে, ওটা হচ্ছে যেহেতু টেরিটোরিয়ান স্টেট তার জন্য টি, এটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, তারপর সেকেন্ড শিডিউল বলে অ্যামুলমেন্টস। অ্যামুলমেন্টস মানে হচ্ছে স্যালারি। স্যালারি কার কার? প্রেসিডেন্ট, গভর্নর, চিফ জাস্টিস, যেগুলো অথরিটি রিলেটেড যে সমস্ত পোস্টগুলো আছে ওদের স্যালারি কতটুকু হবে ওইগুলো বলে অ্যামুলমেন্টস। তার জন্য দিস ইজ আন্ডার শিডিউল নাম্বার 2।
তেমনি ভাবে থার্ড শিডিউলে আছে অ্যাফার্মেশনস অ্যান্ড ওথস, মানে এই যে বিভিন্ন কেউ কোনো ওপরের পজিশনে সিলেক্ট হলে থ্রু ভোটিং ওদের যে ওথস নেওয়া, অ্যাফার্মেশন মানে ওনারা যে শপথ যে নেন ওটার ব্যাপারে মেনশন আছে থার্ড শিডিউলে। নেক্সট ফোর্থ শিডিউল হচ্ছে আর, অ্যাফার্মেশনের এ, ই থেকে আসলো ই, টির আসলো টি, হয়ে গেল টি এ আর। আর মানে হচ্ছে রাজ্যসভা সিট এলোকেশন, রাজ্যসভাকে বলা হয় কি কাউন্সিল অফ স্টেটস, কি বলা হয় কাউন্সিল অফ স্টেটস কিন্তু বলা হয়। রাজ্যসভাতে কিভাবে সিট অ্যালোকেশন হবে ওটাই কিন্তু বলা আছে শিডিউল নাম্বার 4 এ, তার জন্য যেহেতু রাজ্যসভা রিলেটেড এটার থেকে আসলো আর। নেক্সট ফিফথ শিডিউল হচ্ছে এস, এস হচ্ছে শিডিউলড এরিয়াস নিয়ে বলে, ঠিক আছে, শিডিউলড এরিয়াস নিয়ে বলে হচ্ছে ফিফথ শিডিউল। যেমন এসটি শিডিউল ট্রাইব এন্ড শিডিউল কাস্ট, ওনাদের অ্যাডমিনিস্ট্রেশন আর কন্ট্রোল করার যে প্রসিজারস এন্ড প্রভিশনস সবগুলো ফিফথ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা আছে, ঠিক আছে। নেক্সট তার জন্য শিডিউল থেকে এসছে কি এস। সিক্স শিডিউল হচ্ছে ও, ও ফর আদার, আদার ট্রাইবেল এরিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদার ট্রাইবেল এরিয়াসে কি বলে সিক্স শিডিউল, যে কি করে আসাম, মেঘালয়া, ত্রিপুরার, মিজোরামে অ্যাডমিনিস্ট্রেশন চালানো যাবে ট্রাইবেল এরিয়াস গুলোতে। এগুলোকে তুমি যদি রিঅ্যারেঞ্জ করো মমতা দিয়ে তোমরা মনে রাখতে পারো, মমতা, ঠিক আছে, মমতা, MAMTA, এম ফর কি মিজোরাম, এম ফর মেঘালয়া, এ ফর তোমাদের কি আসাম, ঠিক আছে, আর টি ফর ত্রিপুরা। এই তোমরা একটা লাস্ট একটা এ এক্সট্রা রাখতে পারো, কারণ MAMT দিয়ে তো কিছুই হয় না, ঠিক আছে। সো চারটা মমতা দিয়ে তোমরা এটা মানে এটা মানে মানে তোমরা বা এভাবে এভাবেও তোমরা এটাকে মনে রাখতে পারো। যেমন আসাম, ঠিক আছে, আসামের জন্য ধরো দুটো এ তোমরা মনে রাখলে, কারণ MAMT মমত দিয়ে তো মনে থাকবে না, মমতা দিয়ে তোমরা মনে রাখতে পারো। সিক্স শিডিউল হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের ট্রাইবেল এরিয়াস অ্যাডমিনিস্ট্রেশনের যা যা প্রভিশনস এগুলো সব সিক্স শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু লেখা আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেভেন্থ শিডিউল হচ্ছে ফেডারেল লিস্ট। ফেডারেল লিস্ট মানে আমরা কি বলেছি, কি করে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার হবে বিটুইন সেন্টার এর স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে পাওয়ার ডিস্ট্রিবিউশন কি করে হবে ওইগুলো লেখা আছে ইন দা সেভেন্থ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট হচ্ছে এইথ শিডিউল, এফ ফর ফেডারেল, এখানে চলে এলো সেভেন শিডিউলে। তারপর আসছে কি টিয়ার্স অফ কমপ্লিট ওল্ড পিএম, ওর ওল্ড পিএম হচ্ছে ওর জন্য হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস এটা তোমাদের মনে রাখতে হবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ কথাটা দেখে নাও তো কতটা ওয়ার্ড, 1 2 3 4 5 6 7 8, ল্যাঙ্গুয়েজ কথাটা হচ্ছে 8টা ওয়ার্ড, তার মানে এটা এইচ শিডিউল, এটাও কিন্তু একটা শর্টকাট টেকনিক। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস কি কি হবে এটা বলা আছে আন্ডার এইট শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট নাইন্থ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ওল্ড এর এল চলে এলো, মানে ল্যান্ড রিফর্মস। কি বলেছি, ল্যান্ড রিফর্মস। এই নাইন্থ শিডিউলে এমন কিছু সেন্ট্রাল প্লাস স্টেটের ল আছে যেগুলোকে কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না, যেটার মধ্যে একটা ফিচার হচ্ছে জমিনদারি সিস্টেম যে অ্যাবলিশ করা হয়েছিল ওটার ব্যাপারে কিন্তু নাইন্থ শিডিউলে কিন্তু লেখা আছে, ঠিক আছে। মনে রাখবে এই নাইন্থ শিডিউলটাকে সবচেয়ে প্রথম অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল ইন দ্য ইয়ার 1951, ঠিক আছে। আর এই 9 শিডিউলের আন্ডারে টোটাল 284টা অ্যাক্ট আছে। এখন কি বলেছি, 284টা অ্যাক্ট আছে। যাই হোক, নেক্সট চলে আসো ওল্ড এর পিএম, ওল্ড এর ডি, ডি মানে হচ্ছে ডিফেকশন 52nd অ্যামেন্ডমেন্ট 1985, মানে কোনো যদি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট বা MLA ওদেরকে ডিসমিস করার জন্য যদি কোনো ওনারা যদি কোনো রুল বা ল ভেঙে থাকেন ওটার জন্য কিন্তু এই অ্যান্টি ডিফেকশন কিন্তু ল, ঠিক আছে। এটাই আসে আন্ডার 10th শিডিউল। নেক্সট 11th শিডিউল হচ্ছে পি, পি ফর পঞ্চায়েত, এটা 1992 তে এসছে। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, পঞ্চায়েত, পঞ্চায়েতের মধ্যে টোটাল 29 ম্যাটারস আর লিস্টেড আন্ডার 11th শিডিউল which মানে কি বলবো, which tells us the about the provisions of how panchayats will be constituted, how panchayat administration will be, how the panchayats are meant to function, ঠিক আছে। এটা হচ্ছে 1992 তে করা হয়েছিল আন্ডার 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। মনে রাখবে পঞ্চায়েতি রাজও কিন্তু ইট ইজ আন্ডার 11th শিডিউল। নেক্সট লাস্ট হচ্ছে কি 12th শিডিউল, ওল্ড পিএম এর এম, এম মানে হচ্ছে মিউনিসিপ্যালিটিস, এটা করা হয়েছিল ইন্ডিয়ান 1993, এটা হচ্ছে দিস ইজ আন্ডার 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এটার মধ্যে টোটাল 18টা ম্যাটার লিস্টেড তোমাদের আছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো, প্রত্যেকটা থেকে কিন্তু কোশ্চেন আসে শিডিউলস এর। ইম্পর্টেন্ট তোমাদের শিডিউল জিজ্ঞেস করে, শর্টকাট হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম, টি ফর টেরিটরিজ, ই ফর এমিউলমেন্টস, এ ফর অ্যাফার্মেশন এন্ড ওথস, আর ফর রাজ্যসভা
এস ফর শিডিউল এরিয়াস, অফ ও হচ্ছে আদার ট্রাইবাল এরিয়াস, এফ হচ্ছে ফেডারেল লিস্ট, ও হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, এল হচ্ছে ল্যান্ড রিফর্মস, ডি হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, পিএম, পিএম মানে হচ্ছে তোমাদের পঞ্চায়েত, পি ফর পঞ্চায়েত, এম ফর মিউনিসিপ্যালিটি, টিয়ার্স অফ ওল্ড পিএমআর, 6 শিডিউলের আন্ডারে ট্রাইবাল এরিয়াস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তোমাদের কি মনে রাখতে হবে, মমতা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, সো আশা করি শিডিউলসে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এইবার মেইনস হচ্ছে ইম্পর্টেন্ট পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইম্পর্টেন্ট পার্টস অনেকগুলো আছে, ইম্পর্টেন্ট কিছু কিছু পার্টস তোমরা যেমন জেনে রাখো, যেমন পার্ট 1 তোমরা লিখে রাখো। ঠিক আছে, পার্ট 1 অফ দ্য মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে যে ইন্ডিয়া নামের একটা টেরিটরি হবে, মানে নিউ স্টেট ফর্ম হবে, এদের নামকরণ করা, এটা হচ্ছে আন্ডার আর্টিকেল 1 to 4। তেমনি ভাবে পার্ট 2 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে সিটিজেনশিপ, সিটিজেনশিপের ব্যাপারে লেখা আছে পার্ট 2। পার্ট 3 তে লেখা আছে অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, যেটা নাকি আর্টিকেল 12 টু আর্টিকেল 35 এর মধ্যে আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তেমনি ভাবে পার্ট নাম্বার 4, পার্ট নাম্বার 4 এ লেখা আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা একটু আগে আমরা বললাম, এটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে যাতে সোশ্যাল জাস্টিস যাতে এনশিওর করা যায়। দিন মেয়ে বললাম, আমরা বলেছিলাম কি আর্টিকেল নাম্বার 39 ইকুয়াল পে ফর এভরিওয়ান এট ওয়ার্ক। ঠিক আছে, তেমনি ভাবে আর্টিকেল নাম্বার 4A, আর্টিকেল নাম্বার 4A বলে কি ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল ডিউটিস, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সরি, পার্ট নাম্বার 4A, এটা আর্টিকেল নাম্বার হচ্ছে 51A, সরি, পার্ট নাম্বার 4A আর্টিকেল হচ্ছে 51A, আমাদেরকে বলে কি ফান্ডামেন্টাল ডিউটিস। মনে রাখবে এই ফান্ডামেন্টাল ডিউটিসের জন্য করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট 1900 ইন দ্য ইয়ার 1976। ঠিক আছে, তেমনি ভাবে পার্ট 5 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে স্টেট লেভেলে যে গভর্নমেন্ট হবে ওটার ব্যাপারে বলে, আর্টিকেল 152 টু আর্টিকেল 237 মেনশন আছে। তেমনি ভাবে পার্ট 7 তোমাদের লাগবে না, পার্ট 7 নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে না। পার্ট 8, পার্ট 8 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে ইউনিয়ন টেরিটরিজের ব্যাপারে। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 239 টু 242 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, আচ্ছা আমরা কয়েকটা বলে দিচ্ছি, পার্টসটা আমরা নেক্সট দিন পড়াবো। পার্টসের আমরা শর্টকাটও ট্রিক একটা নিয়ে আসবো, জাস্ট যেগুলো আমাদের এখন মনে আসছে এগুলো আমরা বলে দিচ্ছি। তেমনি ভাবে পার্ট 9, পার্ট 9 বলে মানে কি বলবো, মানে এই যে পার্ট 9 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা দুটো পার্ট আছে। ঠিক আছে, একটা হচ্ছে পার্ট 9A, একটা হচ্ছে পার্ট 9B। পার্ট 9টা বেসিক্যালি ডিলস উইথ দ্য পঞ্চায়েতি রাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর টিপিএসসি এক্সামস, পঞ্চায়েতি রাজ। ঠিক আছে, আর্টিকেল নাম্বার হচ্ছে, আর্টিকেল নাম্বারটা টিপিএসসি তে অলরেডি এসছে, 243P থেকে 243ZG, 243P থেকে 243ZG। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি পার্ট 9 এর A, যেটা মিউনিসিপ্যালিটির জন্য ডিল করে, এটার জন্য হচ্ছে আর্টিকেল নাম্বার 243P থেকে 243ZG। ঠিক আছে, এটা হচ্ছে 12th শিডিউল, একটু আগে বলেছিলাম। এই দেখো 12th শিডিউল মিউনিসিপ্যালিটি মানে আছে 74th অ্যামেন্ডমেন্ট, যেটা 1993 তে তোমাদের হয়েছিল। ঠিক আছে, তেমনি ভাবে একটা হচ্ছে মিউনিসিপ্যালিটিস। আর পার্ট 9 এর B আমাদেরকে বলে অ্যাবাউট কোঅপারেটিভ সোসাইটিস। কোঅপারেটিভ সোসাইটিসের জন্য যে আর্টিকেল কনস্টিটিউশন ওটা হচ্ছে 243ZH থেকে 243ZT। ঠিক আছে, আশা করি তোমাদের মনে থাকবে। আর পঞ্চায়েতি রাজের জন্য স্পেসিফিক্যালি হচ্ছে আর্টিকেল নাম্বার 243O, 243O, সবগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে। ঠিক আছে, আচ্ছা শুরু যখন করেছি এটা বলেই দেই তোমাদেরকে। আচ্ছা, এবার মনে রাখবে পার্ট 20, পার্ট 20 কিন্তু আমরা একটু আগে বলেছিলাম পার্ট 20 তোমাদের কনস্টিটিউশন সংশোধন করার জন্য যেই লেখা আছে, যেই প্রভিশনস গুলো, ওইগুলো হচ্ছে আন্ডার পার্ট 20 অফ আর্টিকেল নাম্বার 368। কনস্টিটিউশনের সংশোধন করার জিনিসগুলো লেখা আছে ইন দ্য পার্ট 20 অফ দ্য আর্টিকেল 368। ঠিক আছে, আরো অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন পার্ট 10ও ইম্পর্টেন্ট, শিডিউলড প্লাস ট্রাইবাল এরিয়াসের ব্যাপারে বলে আমাদেরকে আর্টিকেল নাম্বার 244 থেকে 244A। ঠিক আছে, পার্ট তোমাদের আছে 11, যেটা বলে রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস। ঠিক আছে, আর্টিকেল 245 থেকে 263, এই সমস্তগুলো তোমাদের আছে। ঠিক আছে, ইলেকশনস জেনে রাখো, ইলেকশনস হচ্ছে পার্ট 15, ইলেকশনস হচ্ছে পার্ট 15, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 324 থেকে 329A। ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট বলেছি পার্ট 20। আর সিভিল সার্ভিসেস আর পাবলিক সার্ভিস কমিশন যে হতে হবে, সিভিল সার্ভিসের পরীক্ষার মাধ্যমে যে সিলেক্ট করতে হবে, পাবলিক সার্ভিস কমিশন যে সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের যে হতে হবে ফর রিক্রুটমেন্ট অফ অফিসার্স, ওটার ব্যাপারে লেখা আছে ইন দ্য পার্ট 14 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পার্ট এগুলো পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে, পার্ট এগুলোর থেকে মেইনলি কিন্তু
প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? শিডিউলস এন্ড পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বুঝালাম, ইম্পর্টেন্ট ফিচার্স বুঝালাম। এবার লাস্ট আমরা তোমাদের বলেছিলাম প্রত্যেকটা ক্লাসে আমরা ইম্পর্টেন্ট এই বছরের পলিটি রিলেটেড কি কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে ওইগুলো আমরা দেখে নেবো। আজকে কুইকলি আমরা 2-3টে কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন দিয়ে নেবো। ঠিক আছে, তোমরা লিখে রাখো। নাম্বার 1 হচ্ছে রিসেন্টলি কর্ণাটকা স্টেটে তোমরা নিশ্চয়ই জানো, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। কর্ণাটকা গভর্নমেন্ট একটা মানে কি বলবো, মানে এটা একটা বিল ওনারা ইন্ট্রোডিউস করেছিলেন, যেটা পাস হওয়ার আগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকটা কিন্তু ক্যাওস কিন্তু হয়ে গেছিল। কেন? কারণ এটা বলা হয়েছিল কর্ণাটকা গভর্নমেন্ট এমন একটা বিল আনতে চলেছেন। বিলটার নাম কি? বিলটার নাম হচ্ছে কর্ণাটকা স্টেট এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেটস ইন ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট বিল। কি বলেছি? কর্ণাটকা স্টেট এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেটস ইন ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস বিল, যেটা 2024-এর জন্য ওনারা কিন্তু ভেবেছিলেন যে বিলটা পাস করাবে। তাতে কর্ণাটকাতে বা তোমরা সবাই জানো ব্যাঙ্গালোরে কিন্তু সমস্ত অনেক আউটসাইডার ক্যান্ডিডেট, 90% আউটসাইডার কিন্তু ওখানে গিয়ে কিন্তু সমস্ত প্রাইভেট চাকরি করছে। সো কর্ণাটকা গভর্নমেন্ট এটাই ওনারা চেয়েছিলেন যে এমন একটা বিল পাস করিয়ে দেবে যেখানে প্রাইভেট চাকরিতেও লোকালদের জন্য রিজার্ভেশন থাকবে। সো এটার জন্য অনেক সোশ্যাল মিডিয়াতে প্রোটেস্ট হয়েছে, অনেকেই এটার এগেনস্টে কথা বলেছে। তারপর কিন্তু আপাতত কিন্তু এই বিলটাকে কিন্তু অন হোল্ড রাখা হয়েছে। বিলটার নাম আসতে পারে, নাম কি? কর্ণাটকা স্টেট এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেটস ইন ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ এন্ড আদার এস্টাবলিশমেন্ট বিল 2024। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যেহেতু জব নিয়ে বলছি, আর একটা এক্সট্রা জিনিস জেনে রাখো, হঠাৎ করে মাথায় এলো। ঠিক আছে, মনে রাখবে হরিয়ানা গভর্নমেন্ট কিন্তু রিসেন্টলি 10% রিজার্ভেশন কিন্তু দিয়েছে। কাদেরকে? সেই সমস্ত অগ্নিবীর স্কিমে যারা ইন্ডিয়ান আর্মি বা বিভিন্ন যেই ফোর্সেতে যারা চাকরি করে আসবে, চাকরির পর যারা বাড়ি চলে আসবে আফটার 4 ইয়ার্স অফ সার্ভিস, ওদের জন্য ওরা যদি চাকরির পরে এসে হরিয়ানা গভর্নমেন্টের কোনো চাকরিতে অ্যাপ্লাই করে, স্পেসিফিক্যালি টু দ্য পোস্ট অফ কনস্টেবল বা মাইনিং গার্ড বা ফরেস্ট গার্ড, জেল ওয়ার্ডার বা এসপিও, এই সমস্ত পোস্টে, দেন ওই চাকরিগুলোর ক্ষেত্রে ওনাদের জন্য থাকবে 10% রিজার্ভেশন ইন গভর্নমেন্ট জবস। এটা কিন্তু হরিয়ানা গভর্নমেন্ট কিন্তু রিসেন্টলি কিন্তু ওনারা কিন্তু অ্যানাউন্স করেছেন। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রথম স্টেট যেটা নাকি অগ্নিবীরদের জন্য রিজার্ভেশন কিন্তু অ্যানাউন্স করেছে। আরেকটা নাম্বার 2 কারেন্ট অ্যাফেয়ার ইম্পর্টেন্ট জেনে রাখো। রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা জাজমেন্টে যা বলেছেন যে সমস্ত ম্যারিড, বিবাহিত প্লাস ডিভোর্সড যারা মহিলারা আছেন ওনাদের, প্লাস ট্রিপল তালাকেও যাদের ডিভোর্স হয়, ওই সমস্ত মহিলাদের দে আর এন্টাইটেলড টু গেট, মানে ওরা কিন্তু ক্লেম করতে পারে মেনটেনেন্সের জন্য যাদের সাথে ওদের বিয়ে হয়েছিল ওদের থেকে আফটার ডিভোর্স, আন্ডার সেকশন 125 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, যেটাকে আমরা বলি সিআরপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিজার। এটা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু একটা জাজমেন্টে কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, দে আর এন্টাইটেলড আন্ডার সেকশন 125 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার। এটা হচ্ছে 2 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট নাম্বার 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে সুপ্রিম কোর্ট এখন পিটিশন মানে ওনারা দাখিল করেছেন বা ওনারা শুনবেন। কি শুনবেন? চ্যালেঞ্জ করা হয়েছে গভর্নমেন্ট যে মানি বিল পাস করে ওটার প্রসিজারটার উপরে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেস করা হবে। এখন এটার পিটিশন শুনবে সুপ্রিম কোর্ট। কেন? কারণ মানি বিলকে কিন্তু মানে তোমাদের এই মানে কি বলবো, মানে মানি বিলকে শুধুমাত্র কিন্তু লোকসভাতেই কিন্তু তোমাদের মানে করা হয়, ইন্ট্রোডিউস করা হয়। ঠিক আছে, আর এই যে মানি বিল, মানে স্পেসিফিক্যালি মানি বিল কি নিয়ে ডিল করে? স্পেসিফিক ফাইন্যান্সিয়াল ম্যাটার, যেমন ট্যাক্সেশন, গভর্নমেন্ট স্পেন্ডিং, লোন, এইসব নিয়ে কিন্তু মানি বিল তোমাদের কি করে? ডিল করে। ঠিক আছে, সো এই যে মানি বিল পাস করার যে প্রসিজারটা, সার্টেন লেজিসলেশন যেগুলো আছে ওইগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে, ওইগুলোর উপরে পিটিশন শুনবে সুপ্রিম কোর্ট করে। যদি জাজমেন্টটা বের হয় তাহলে ওই জাজমেন্টের উপরে বেসিস করে মানি বিল পাস করার প্রসিজারটা পাল্টানো হবে বা সেম রাখা হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে মানি বিল পাস করার সময় রাজ্যসভাতে কিন্তু শুধু রিকমেন্ডেশনের জন্য পাঠানো হয়। হাওয়েভার লোকসভা কিন্তু এই রাজ্যসভার রিকমেন্ডেশনগুলো শুনতেও পারে, নাও কিন্তু শুনতে পারে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 3টে কারেন্ট অ্যাফেয়ার্স থাক, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যারা বিভিন্ন টিপিএসসি, হাইকোর্ট, জেআরবিটি, সফট, টিআরএলএম সমস্ত পরীক্ষা যারা দিচ্ছে, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ
সবার জন্য এই ক্লাসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার জিটিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সফটওয়্যার টিআরএলএম জেআরবিটি 2, ডেন্টাল কলেজ, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে। তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিংক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলো তোমরা ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউনড এন্ড টেক কেয়ার।